খাড়া 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 চন্দনের ফোঁটাটা দিয়ে লই, খুব ভালোই যোগাযোগ হয়েছে। গুরুদেব অহন আমাকে গুরু ভাই বাদলের বাড়িতেই আছেন, অরে আর গুরুদেব রে চিঠি দিছি, চাকরি তোর একটা ওই বই, এই যে পকেটে ঠিকানা রাখলাম, মনে রাখিস অশ্বিনী দত্ত রোড বালিগঞ্জ। আর হ্যাঁ, কথাটা না একটু কম কবি, যত পারবি হক অমন বাদ দিবি। ভানুবাবু তখন সেই দিদির প্রতি বাৎসল্য প্রেমেই উনি বলেছিলেন, খুব ভীষণ নিজেকে গর্বিত বলে এই কারণে মনে করি যে আমাকে সবাই ভক্ত ভানু বলে ডাকে বা সেই পরিচিতি আমি পেয়েছি। তো এই যে নিজের নামের সঙ্গে ভক্ত ভানু, এই মহান একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ অভিনেতা, শুধু অভিনেতা বললে ভুল হবে, উনি একজন স্বাধীনতা সংগ্রামী। তাই একদিনে আজকে ভক্ত ভানু তো হয়ে উঠিনি, সেদিনের সেই শিক্ষাগুলো, সেটাই তো ভুল যেটা থেকে আমরা শিক্ষা নিই, আর সেটা তো ভুল নয় যেটা থেকে আমরা শিক্ষা নিতে পারি না। তাই সেই সব ভুলগুলো বা, কিন্তু ভানুবাবু এমন একজন মানুষ যিনি মুহূর্তের মধ্যে একটা ভাষা সৃষ্টি করেছিলেন। তিনবার তোমাকে আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তোমার নাম আমরা দেখতে পেয়েছি, সেটার জার্নিটা একটুখানি বলো। একটা 520 টাকার মধ্যে আমি পৃথিবীর সব থেকে বড় একটা চেন তৈরি করেছিলাম, মেটালের চেন। যে মম সিনেমাতে দেখেছিলাম যে আপেলের বীজে সাইনাইড থাকে এবং সেটা খুব মারাত্মক, এবং সেখান থেকে মৃত্যু অবধি ঘটে। হাই, আমি সহেলি, ওয়েলকাম টু খোয়াইশ বিটিএস। খোয়াইশ বিটিএস এর নতুন একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি একদম নতুন লোকেশনে। আজকে আমার গেস্ট অনুপম সরকার। ওয়েলকাম টু খোয়াইশ বিটিএস। কেমন আছো বলো? ভীষণ ভালো আছি, আর এখানে এসে আরো নিজেকে উৎফুল্ল লাগছে, আরো ভালো লাগছে। আজকে তোমার সাথে আড্ডা দেবো, তার জন্য আমি তো খুবই এক্সাইটেড। আশা করব আমার দর্শক বন্ধুরাও খুব এক্সাইটেড, তোমার সঙ্গে গল্প করব, সময় কাটাবো। তো শুরুতেই দেরি না করে আমাদের আড্ডার প্রথম সেগমেন্ট স্টার্টিং পয়েন্ট দিয়ে আমি শুরু করছি আমাদের আড্ডার এই জার্নি সেশনটা। তো অনুপম দা, শুরুতে আমি তোমাকে জিজ্ঞাসা করবো, তুমি তো মফস্বলের ছেলে, তো তোমার বড় হয়ে ওঠাটা নিশ্চয়ই শহরের থেকে অনেকটা আলাদা। তো একটুখানি বলো, একটুখানি গল্প করো যে কিভাবে তুমি বেড়ে উঠেছো। ওই প্রত্যেকটা মানুষ যেভাবে বেড়ে ওঠে জন্মের পরে, ঠিক সেই একই রকম ভাবে বেড়ে ওঠা। হ্যাঁ, শহরের যে আদব কায়দা, যেভাবে চলাফেরা, মফস্বলটা একটু আলাদা। একদম মফস্বল বললে ভুল হবে, নদিয়া জেলার শান্তিপুরের একটা প্রত্যন্ত গ্রাম গোবিন্দপুর, সেখানে বিখ্যাত জায়গা, শান্তিপুর বিখ্যাত জায়গা। খুব মজার বিষয় হচ্ছে আমি যে পাড়াটায় থাকি, মানে সেই জায়গাটার নাম হচ্ছে গলাইদড়ি বটতলা। হ্যাঁ, গলাইদড়ি বটতলা, এই নামটা শুনলে অনেকে একটু অবাক হয় যে এরকমও জায়গার নাম হতে পারে। তো সেরকম একটা জায়গায় জন্ম, সেখান থেকে বেড়ে ওঠা, গ্রাম্য পরিবেশ। স্কুল ওখানে? হ্যাঁ, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, সেখানে পড়াশোনা আমার। আচ্ছা, তো আমরা তো সবাই জানি যে তুমি খুব সুন্দর বাচিক শিল্পী, তার সাথে তুমি আরেকটা তোমার অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে অভিনয়। তো এই দুটো শিল্পকলার সঙ্গে তোমার পরিচয় ঠিক কিভাবে? চেষ্টা করি, শিল্পী কিনা জানি না, যে খুব সুন্দর কিনা সেটাও জানি না, শিল্পীরা চেষ্টাই করে। অনুপ্রাণিত হই যখন আপামর দর্শক শ্রোতাদের ভালো লাগা প্রকাশ পায়, সেখান থেকে অনুপ্রাণিত হই। আমার শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে প্রথম ক্লাস 8-এ নাটক, সেটা ছিল ভানু বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ভানু পেল লটারি যে সিনেমাটা, সেই সিনেমার আদলে বাচ্চাদের মতো ঘরানায় আমাদের খুব স্বনামধন্য একজন শিক্ষক ছিলেন নয়ন কুমার সেনগুপ্ত মহাশয়। আচ্ছা, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তার আগে আমি কখনো ভাবিনি যে অভিনয় বা ক্যামেরার সামনে আসা, মাইক্রোফোনে কথা বলা। তো এই নাটকটা হবে স্কুলে বাৎসরিক অনুষ্ঠানে, তো সেখানে বাঙাল ভাষায় কে কথা বলতে পারে, তো যে আমি যে পাড়াটাই মানুষ, বা সেটা হচ্ছে একটা বাঙাল পাড়া বলতে গেলে। তো অটোমেটিকলি সেই বাঙাল ভাষা, তখন এতটা শুদ্ধ ভাষায় কিন্তু কথা বলতামও না, স্বাভাবিকভাবে যেটা হয় বাঙাল ভাষাতে কথা বলার একটা প্রবণতা ছিল। স্যার তৎক্ষণাৎ বললেন যে ওই অনুপমকে ডেকে নিয়ে আসা হোক, এবং সেখানে স্কুলে যখন অডিশন হলো, খুব একটা ভালো পারেনি, কিন্তু স্যারের আত্মবিশ্বাস ছিল যে যেভাবেই হোক আমাকে উনি তৈরি করবেন।
আচ্ছা। তো উনি প্রথম আমাকে আবিষ্কার করেন নয়নবাবু শিল্পী হিসাবে, প্রথম নাটকে অভিনয় করা। আর সেই যে অভিনয়, সেখান থেকে যে অভিনয়ের মজা পেয়ে গেলাম, এবং আমাকে যেন আষ্টে পৃষ্ঠে ধরলো, যে প্রত্যেকটা মুহূর্তে মনে হতো যে পড়াশোনার পাশাপাশি সবাই যেমন খেলাধুলা করতো, আমি যদি অভিনয়ের মধ্যে থাকতে পারতাম। আচ্ছা। এবং সেই পরিকল্পনা, সেখান থেকে পরবর্তীতে সেই স্কুল থেকে পাস আউট হয়ে ড্রামা অনার্স রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আমার সৌভাগ্য, আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাসে পড়াশোনা করতে পেরেছি। সেখান থেকে শিক্ষা। আর বাচিক শিল্পী হিসাবে কিভাবে শুরুটা হয়েছিল? ওই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে নাটক, মানে সিনেমা, যেটা যে ভানু পেল লটারি, সেটার আদলে যে নাটক, সেই নাটকে অভিনয় করার জন্য স্যার আমাকে কৌতুক নকশা শুনতে বলেছিলেন। আচ্ছা। যে ক্যাসেটের কৌতুক নকশাগুলো, ভানুবাবুর কৌতুক নকশাগুলো যথেষ্ট পরিমাণে শুনেছি। এত ভালো লেগেছিল তখন যে প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। তখন কণ্ঠস্বর সেভাবে আসতো না, কিন্তু সেই কৌতুক নকশা শুনতে শুনতে অন্যদের কাছে যখন প্রেজেন্ট করছি, তারাও আনন্দ পাচ্ছে, আমি অনুপ্রাণিত হচ্ছি, উৎসাহিত হচ্ছি। সেই কৌতুক নকশা থেকে পরবর্তীতে যখন এই ইউনিভার্সিটিতে এলাম, ইউনিভার্সিটিতে আসার পরে জি বাংলার মিরাক্কেল, আচ্ছা, সেখানে পার্টিসিপেন্ট হিসেবে আমার সুযোগ আসে। আচ্ছা। তো বাড়ির সাপোর্ট পেয়েছিলে শুরু থেকে? হ্যাঁ, ভীষণভাবে পেয়েছি। বাড়ির সাপোর্ট না থাকলে তো কখনোই। স্কুলের সাথে কোনো রকম ভাবে ক্ল্যাশ হয়েছিল শুরুর দিকটা? আমি জিজ্ঞাসা করব। শুরুর দিকে না, প্রফেশনাল ভাবে তো তখন কাজ শুরু করিনি, মাঝে মাঝে। হ্যাঁ, যখন মাধ্যমিক পরীক্ষার পরে এসে, আসলে আমাদের আর্থিক অবস্থা যে খুব একটা ভালো ছিল সেটা নয়, গ্রাম্য পরিবেশে যেটা, আর ভালো লাগতো খুব কাজটা করতে। প্রথম দিকটাই বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, রাস্তায় প্রসেশন, সেগুলোতে চার্লি চ্যাপলিনের মাইন্ড করতাম। খুব যৎসামান্য পেতাম, যেটাই পেতাম না কেন ভীষণ আনন্দ লাগতো। পরবর্তীতে সেই উপার্জন থেকে পড়াশোনার মধ্যে খরচ করা, যদিও আমার পরিবারে আমার বাবা, উনি অত্যন্ত কষ্ট করে মানুষ করেছেন আমাদেরকে, কিন্তু রোজগারের পথটা কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষার পরেই, সেখান থেকে তো সাপোর্ট, পরিবারের সাপোর্ট পেয়েছি, স্কুলের সাপোর্ট পেয়েছি, সকলের, আপামর দর্শক শ্রোতা শুরু থেকেই আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, আজকের এই ভক্তভানু হয়ে ওঠা। একদম আড্ডা জমে উঠেছে, অনেক গল্প শুনবো আমরা। আমাদের আড্ডা সেশনের দ্বিতীয় সেগমেন্ট রিহার্সালে আমরা চলে যাচ্ছি। তো আমি তোমাকে জিজ্ঞাসা করব যে বাচিক শিল্পী হিসেবে তুমি নিজেকে চিনেছো, প্লাস তুমি অভিনয় করো, তো এটার যে শুরুটা তো শুনলাম, এটা তালিম কিভাবে, মানে প্রফেশনাল ওয়ে থেকে তুমি তালিম নিয়েছিলে নাকি নিজে থেকে প্র্যাকটিস, মানে এটা যদি একটুখানি বলো। হ্যাঁ, প্র্যাকটিস, নিজে থেকেই প্র্যাকটিস। গুরুজনেরা ভুলগুলো ধরেই দিতেন যে এখানে খুব তাড়াহুড়ো হচ্ছে, এই জায়গাটায় এরকম করলে ভালো হয়। বিশেষ করে ভানুবাবুর এই যে কণ্ঠস্বর অনুকরণ, প্রথম দিকটায় তো হতো না, প্যাটার্নটা কিছুটা আসতো। তো আমি যখন মিরাক্কেলে ছিলাম তখন পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী, তা উনি আমাকে দিয়ে শুরুর সময়টা ভীষণভাবে উনি গাইড করতেন যে, এবং মিরাক্কেলে ভানুবাবুর আদলেই প্রচুর কন্টেন্ট সেখানে করা হয়েছে, এবং সেখান থেকে তো নিজেকে অনেকটাই প্রফেশনাল কোয়ালিটিতে নিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা ছিল, এবং কিছুটা পেরেছিলাম। আর কাজের সৌজন্যে পরবর্তীতে তো ভানুবাবুর পরিবারের স্নেহধন্য হয়ে ওঠা, আমার সৌভাগ্য হয়েছে ভানুবাবুর স্ত্রী আমি 3 বছর পেয়েছি, আমি মাসিমা বলে ডাকতাম। আচ্ছা, মানে তাদের থেকেই কি তুমি সরাসরি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আচ্ছা, মানে তোমার শেখাটা এইভাবে শেখা, হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফে যেমন ভাবে কোনো ভুল হলে মাসিমা ধরিয়ে দিতেন, এবং ভানুবাবুর মেয়ে শ্রদ্ধেয়া বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায় দিদি ভাই, উনি ধরিয়ে দিতেন। দাদা ভাই অর্থাৎ ভানুবাবুর যে বড় ছেলে গৌতম ব্যানার্জি, উনি ধরিয়ে দিতেন। তাছাড়া তো ভানু অনুরাগী তো প্রচুর অনেকেই রয়েছেন যারা ভানুবাবুর সঙ্গে একসঙ্গে কাজ করেছেন একটা সময়, তাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের সংস্পর্শে আসতে পেরেছি, তারা ধরিয়ে দিতেন। এইভাবেই ধরিয়ে দেওয়া এবং নিজেকে আরো আপগ্রেড করা, কতটা ভালো করা যায়,
এইভাবেই আস্তে আস্তে এখনো চেষ্টা করে যাচ্ছি। এইভাবেই চলছে। তো তুমি এখন যে প্রফেশনে রয়েছো সেগুলো ছাড়া কি তোমার অন্য কিছু হওয়ার স্বপ্ন ছিল, নাকি ছোট থেকে ভেবেছিলে যে আমি এইটাই করবো বা আমি এটাই করতে পারি? আমি না ছোট থেকে কিছু ভাবিনি সহেলি, সত্যি কথা বলতে। যখন যেটা ভালো লেগেছে তখন সেটা করেছি। ভালো লাগা ছিল যে এই যে অভিনয়ে পাওয়া, যে একজন অভিনেতা হব, এটা ঠিক স্বপ্ন নয়, একজন অভিনেতা হব। এবং অভিনয় করার মধ্যে দিয়ে আমি মানে যে আনন্দটা পাচ্ছি, ঠিক সেই স্বপ্ন নয় যে বড় একজন অভিনেতা হব, খুব প্রশংসা করবে, রাস্তায় বেরোলে মানুষ ছুটে আসবে, অটোগ্রাফ নেবে, ছবি তুলবে। সেই স্বপ্ন কোনোদিনই সেইভাবে কিন্তু ছিল না। কাজ করতে ভালো লাগে, কাজ করছি, এইভাবেই একটা প্রফেশন এটা হয়ে উঠেছে। তাছাড়া বড় হয়ে যে কোন প্রফেশনে যাব, আদতে আমি কি হব, সেটা নিয়ে সত্যি খুব ভাবিনি, শ্রুতে ভাসিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো আমি তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি তো মানে আমি জানি যে তুমি আরো অনেক শিল্পকলার সঙ্গে যুক্ত, তো সেগুলো যদি একটু আমাদের দর্শকদের বলো যে তুমি আর কি কি করো, মানে অভিনয় পাশে অ্যাঙ্কারিং, তার সাথে আর কি কি সঙ্গে তুমি যুক্ত, সেটা একটু দর্শকদেরকে একটু তুমি শেয়ার করো। যা কিছু ভালো তার সঙ্গে যুক্ত থাকতে আমার সবসময় ভালো লাগে। অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছি, মঞ্চ সঞ্চালনার সঙ্গে যুক্ত রয়েছি, রেডিওতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। পাশাপাশি রাস্তায় চলতে চলতে যদি কখনো এমন কিছু যখন চোখে পড়ে যেটা আমাদের সমাজের জন্য খারাপ, পরিবেশের জন্য খারাপ, তখন নিজের থেকেই কিছু সমাজ কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে থাকি। যেমন ধরুন, রাস্তায় গাছে কোথাও ব্যানার লাগানো রয়েছে পেরেক দিয়ে, এটা আমার একদমই দেখতে ভালো লাগে না। কারণ এই পেরেক লাগানোর জন্য, এই বিজ্ঞাপনগুলো লাগানোর জন্য ক্রমশ গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নয়, নিজের থেকেই চেষ্টা করি সেইগুলো উচ্ছেদ করার। এবং একদম যে সংস্থা সঙ্গে যুক্ত নেই সেটা একদম বলবো না, কারণ আমার কাজের জন্য অনেক সংস্থাই এগিয়ে এসেছেন আমার পাশে, অনেক ছেলেমেয়েরা এগিয়ে এসেছেন, তাদের সহচর্য পাই। এবং আজকে বলতে গেলে আমার এলাকা শান্তিপুরে প্রচুর গাছ থেকে প্রচুর ব্যানার, পেরেক তোলা, এই কাজগুলো করেছি। অনেক নতুন নতুন এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে ইনভলভ করতে পেরেছি। এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। তাছাড়া পথের ধারে যেসব ষাঁড়মেয়রা থাকে, কুকুর থাকে, বেড়াল থাকে। তাছাড়াও তুমি তো খুব সুন্দর আঁকো, তোমার হাতের কাজের সঙ্গে তুমি যুক্ত, সেটাও একটু শেয়ার করো। মানে ভীষণ সুন্দর তোমার হাতের কাজ, সেটাও বলো। না, ওই আসলে কিছু কিছু সূক্ষ্ম কাজ করতে অনেক সময় ভালো লাগে। যখন দেখা যায় সবসময় তো কাজ থাকে না, শিল্পীদের জীবন জোয়ার ভাটার মতো, কখনো প্রচুর কাজের একটা প্রেশার থাকে, আবার কখনো দেখা যায় যে কাজই নেই, বাড়িতে 15 দিন 1 মাস বসে রয়েছি, তখন মনে হয় যে কিছু একটা বানাই। আনসার্টেনিটি এটা সব থেকে বেশি হয়তো আর্টিস্টদের জীবনেই রয়েছে। কারণ চুপচাপ থাকলে হতাশাগ্রস্ত একটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে। যদিও আমার সেটা কখনো হয়ে ওঠেনি। চেষ্টা করি যে ভালো কিছু করার, যার মধ্যে একটা মেসেজ থাকবে, একটা বার্তা থাকবে, যে বার্তার মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে আমি কিছু একটা সুস্থ বার্তা দিতে পারবো, তৈরি করি। এবং খুব সূক্ষ্মভাবে তৈরি করি, খুব ধৈর্য সহকারে তৈরি করি, এবং সেগুলো একটা নজির সৃষ্টি করে। যে কারণেই আমার বাড়িতে বাবা বিশেষ করে বলে যে এটা কুড়ের কাজ, কুড়ে ছাড়া এটা কখনোই করা সম্ভব নয়। আমরা আমাদের আড্ডা সেশনের পরের সেগমেন্ট দ্য অন দ্য ওয়েতে আমি চলে যাচ্ছি। অন দ্য ওয়েতে আমি তোমাকে শুরুতেই জিজ্ঞাসা করব, ইনফ্যাক্ট বলবো যে আমরা তোমাকে ভক্ত ভানু হিসেবে চিনি। আমি শুধু চিনি না, আমার দর্শক বন্ধুরাও চেনে। তো এই জার্নিটা কি আফটার মিরাক্কেল নাকি বিফোর মিরাক্কেল? না, মিরাক্কেল আমার জীবনের শুরু ইলেকট্রনিক্স মিডিয়ায়। আচ্ছা। আর মিরাক্কেল থেকে বেরিয়ে আসার পরে আমি সেশন 2 এর পার্টিসিপেন্ট ছিলাম। পরবর্তীতে প্রত্যেকটা সেশনে গেস্ট হিসেবে পারফর্ম করেছি, কিন্তু এই সেশন 2 এর পার্টিসিপেন্ট যখন ছিলাম, সেখান থেকে বেরোনোর পরে এখন এবিপি আনন্দ, তখন স্টার আনন্দ নাম ছিল, 2 খান কথা বলে একটা অনুষ্ঠান শুরু হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই আদলে। সেখানে কণ্ঠ নিয়ে কাজ হতো, এবং প্যারালাল ভাবে সেই কাজটার পাশাপাশি সেই কাজটা দেখি খুব সম্ভবত 92.7
বিগ এফএম এ ভক্ত ভানু বলে একটা অনুষ্ঠান শুরু হয় এবং সম্পূর্ণ ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ অনুকরণ করে। যদিও তার আগে দূরদর্শনে একটা রঙ্গতামাশা এবং রঙ্গরস দুটো অনুষ্ঠান চলেছে, আর আকাশবাণী কলকাতায় নতুন সংলাপে নাটক, সেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ অনুকরণ করে। কিন্তু এই যে ভক্ত ভানু, এই ভক্ত ভানু নামকরণটা এসছে কিন্তু 92.7 বিগ এফএম এর ভক্ত ভানু যে আমার যে শোটা বিশেষ একটা বছরের পর বছর ভীষণ জনপ্রিয়তার সঙ্গে চলেছে, সেই ভক্ত ভানু চরিত্রের জন্যই ভক্তভানু অনুপম। কখন যে ভক্তভানু হয়ে গেছে আমি নিজেই জানি না। মানে শুরুটা হয়েছিল মিরাক্কেল থেকে, আর মিরাক্কেলের পর তোমার এফএম, তারপরে তোমার টিভি, এইভাবে তোমার জার্নিটা। মিরাক্কেলের জার্নিটা একটু শুনি না, মিরাক্কেলটা কিভাবে শুরু হয়েছে? ইউনিভার্সিটিতে পড়াশোনা, হ্যাঁ, আর সেই সময় প্রথম বাংলায় কমেডি রিয়েলিটি শো মিরাক্কেল। হ্যাঁ, আর যেহেতু আমি কমেডি জনারের মধ্যেই ছিলাম, মানে চার্লি চ্যাপলিন, ভানু বন্দ্যোপাধ্যায়ের বিশেষ করে হাস্যকৌতুক, তো এই হাস্যকৌতুক যেহেতু আমি ছাড়া, সকলে বলতো তখন যে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই এই হাস্যকৌতুক পরিবেশন করার মতো, ফলে আমাকে অনেকেই ইউনিভার্সিটিতে অনেক স্যারেরা বন্ধুরা তারা তখন বললো যে আমি মিরাক্কেলের একটু সুযোগ হয়তো পেতে পারি অডিশন দেওয়ার জন্য। অডিশন দিলাম, সৌভাগ্যক্রমে সুযোগটা আসলো, একদম সবাই দেখতে পেয়েছি, সবাই। এবং আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি। মিরাক্কেল মায়ের মতো এক প্রকার, তারপর একের পর এক তুমি কাজ করে গেছো, সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। খুবই রিসেন্ট ভানুবাবুকে নিয়ে একটা বড় ছবি হলো, আমরা সবাই দেখলাম, তো সেখানে তো তোমাকে আমরা অভিনেতা হিসেবে পেয়েছিলাম। তো কতটা এক্সাইটেড ছিলে এই কাজটা করার সময়? ভানুবাবুকে নিয়ে সিনেমা হচ্ছে এবং সেই সিনেমাতে আমি অভিনয় করছি, হ্যাঁ, স্বাভাবিকভাবেই তো একটা উত্তেজনা তো থাকবেই, কিন্তু অভিনয় তো অন্য জায়গাতেও করেছি, এই সিনেমাতেও অভিনয় করছি। সব থেকে বড় যেটা আমার কাজ এই সিনেমাতে, সেটা হচ্ছে মানে আমি যখন জানলাম যে এই কাজটা আমাকে দিয়ে করানো হবে, ভীষণ এক্সাইটেড ছিল। এই সিনেমার ডিরেক্টর আমাদের কৃষ্ণেন্দু ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, তা উনি স্ক্রিপ্টটা লিখেছিলেন সহজ সরল ভাষায় সাধারণভাবে। আর ভানুবাবুর যে এই প্যাটার্নে বাংলা ভাষায়, শুধুমাত্র তো বাংলা ভাষায় কনভার্ট করলে নয়, ওনার একটা আলাদা ঘরানা রয়েছে, ডায়ালেক্ট আছে, হ্যাঁ, সেই ঘরানায় পরিবর্তন করার জন্য ভানুবাবুর চরিত্রটা বিশেষ করে সম্পূর্ণ করতে হয়েছিল, আমাকে চেঞ্জ করতে হয়েছিল দীর্ঘ সময় ধরে। সেটা ডিরেক্টরের সহযোগিতা নিয়ে উনি কি ধরনের চাইছেন, বেশ একটু সময় নিয়েই সেই কাজটা করতে হয়েছিল। পরবর্তীতে এই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, বর্ষিয়ান প্রখ্যাত অভিনেতা আমাদের অত্যন্ত প্রিয় শাশ্বত চট্টোপাধ্যায়, অপুদা। তো অপুদা অভিনয় করেছেন, সেখানে অপুদাকে একটু ধরিয়ে দেওয়া বিভিন্ন জায়গায়, যে কারণে এই ভাষা তো একটু টেরিফিক ধরনের, কারণ শুধু তো ওই যে বললাম যে বাংলা ভাষা তো নয়, ওনার আলাদা একটা ঘরানা, বাংলা ভাষা তো সবাই বলতে পারে। তো শুটিং এর সময় থেকে শুরু করে পরবর্তীতে টোটাল ডাবিং এর সময় থাকতে হয়েছে, যেখানে যেখানে সূক্ষ্ম কিছু কুচির কাজ থাকে সেগুলোকে একটা নতুন দিক জানলাম, কারণ আমরা জানতাম যে শুধু হয়তো তুমি অভিনয়টাই করেছো, বাট এই পার্টটা হয়তো জানা ছিল না। আমার সঙ্গে হয়তো আমার দর্শক বন্ধুরাও নতুন দিকটা জানতে পারলো। এবার একটু অন্যরকম কথায় আসি, তুমি আমাদের বাঙালির গর্ব, সাথে তুমি ভারতবাসীরও গর্ব, কারণ তিনবার তোমাকে আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তোমার নাম আমরা দেখতে পেয়েছি, সেটা জার্নিটা একটুখানি বলো। ওই যে বললাম, শিল্পী মানেই তো জোয়ার ভাটা, তার জীবনে কখনো কাজ থাকে কখনো কাজ থাকে না। আর বিশেষ করে 2018, 2019, 2020 পরপর 3 বছর, এই পরপর 3 বছর তো সেইভাবে কাজ নেই, যে আমি একটা অদ্ভুত কর্মব্যস্ত জীবনযাপন করতাম। মানে কেমন, সকালবেলা রেডিওতে রেকর্ডিং, তারপরে নিউজ চ্যানেলে চলে যাচ্ছি, সেখানে শুটিং, সেখান থেকে তারপরে রাত্রিবেলা চলে যাচ্ছি শো, কখনো টিভি সিরিয়ালে অভিনয় করছি, কখনো সিনেমায় অভিনয় করছি, কর্মব্যস্ত, ভীষণ ভীষণ কর্মব্যস্ত। কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে কোনো কাজ নেই, কারোরই ছিল না, সবারই একটা ডাউনফল হয়েছে। হঠাৎ করে মনে হলো যে ঈশ্বর আমাকে এত সময় দিচ্ছেন, নিশ্চয়ই জীবনের সব থেকে বড় কাজটা
এই সময় করার জন্য এত অঢেল একটা সময় দিয়েছেন। তাই সময়টাকে ব্যবহার করার জন্য মাথায় পরিকল্পনা ছিল কি করা যায়, সমগ্র বিশ্বে নিজের নামকে প্রতিষ্ঠিত করা, শুধু তাই নয় এমন কাজ হোক যে আমার কাজের মধ্যে দিয়ে আমার দেশ ও মাতৃকা ভারতবর্ষ সমগ্র পৃথিবীর বুকে সম্মানিত হবে, রিপ্রেজেন্ট হবে, সেরকম কাজ। তো অবশ্যই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর বিকল্প কিছু হতে পারে না। মাথায় পোকাটা আরো অনেক রকম ভাবে পোকাটা ঢুকে গেছিল। তারপর হঠাৎ করে মনে হলো যে কি সাবজেক্ট নিয়ে কাজ করা যায়। এই ভাবনা চিন্তা থেকেই হঠাৎ করে মাথায় আসলো যে ভারতবর্ষ এমন একটা দেশ, আমাদের দেশ, বাইরে যত না শত্রু তার থেকে বেশি শত্রু আমাদের দেশের মধ্যে। অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে ঐক্যের ভীষণ অভাব। তাই জাতি, ধর্ম, রাজনৈতিক দল নির্বিশেষে সমগ্র ভারতবাসী এক শৃঙ্খলে বাঁধা পড়ুক, এইরকম একটা সাবজেক্ট রিপ্রেজেন্ট যাতে করা যায়, সেটা নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করবো। তো শৃঙ্খল এই শব্দ থেকেই ভাবলাম যে চেন দিয়ে যদি বাঁধা যায়, তাই একটা চেন তৈরি করব। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে যখন সার্চ করছি তখন দেখছি যে হ্যাঁ, অযান্ত্রিকভাবে একটা চেন তৈরি করা হয়েছে, মানে যন্ত্র ছাড়া শুধুমাত্র আঙুলের সাহায্য নিয়ে একটা মেটালের চেন তৈরি করা হয়েছে আমেরিকা থেকে। আমেরিকার ম্যাকেনজি মার্টিন নামে একজন, তিনি একটা রেকর্ড করেছিলেন 2011 সালে, এবং সেটা 1132 সামথিং এরকম একটা ফুট, এরকম একটা দৈর্ঘ্যের একটা চেন উনি তৈরি করেছিলেন। তো সেটাকে চ্যালেঞ্জ করে দীর্ঘ একটা লম্বা একটা প্রোটোকল, ইন্ডিয়ান গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে অনেক সেগুলো প্রসিডিওর থাকে, সেগুলো মেনটেন করে 84 দিন, প্রত্যেক দিন 16 থেকে 18 ঘন্টা কাজ করেছিলাম, অঢেল সময় হাতে কাজ করার পরে যেদিন জাজমেন্ট হলো সেদিন 1819 ফুট লম্বা একটা চেন, সেটা মেজারমেন্ট হলো এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা সেটা অর্জন করলো। ভীষণ সেই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। তো আমি মনে করি যে এই সাফল্য আমার একার নয়, আমার আপামর ভারতবাসী। তো এটা 2018, তারপর 2019 কি করা যায়, কারণ আমাকে তখন বিভিন্ন জায়গা থেকে একটা রীতিমতো একটা প্রেশার আসছে, কারণ কাজ নেই, বাড়িতে বসে রয়েছি, নতুন কিছু করতে হবে, নতুন কিছু করতে হবে। সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রির অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা তারা অনুপ্রাণিত করছে, আমার শান্তিপুরবাসী, স্কুল এবং বিশেষ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম অফিস থেকে স্বয়ং জেলা শাসক উনি নিজে, হ্যাঁ উনি নিজে বললেন যে কিছু করতে হবে, এবং একটা হিউজ অ্যামাউন্টের তো ব্যাপার থাকে। সার্বিকভাবে সরকারি মানে কোষাগার থেকে আমাকে একটা সহযোগিতা করা হবে, সেই প্রতিশ্রুতি যখন দেয়া হলো। তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যে কোনো সাবজেক্ট নিয়েই তো হয়, কিন্তু এর মূল্যায়নটা বিশেষ করে হয়, ভ্যালু ক্রিয়েট হয় যে আমি সমাজকে কি বার্তা দিতে পারছি, বা আমার দেশকে রিপ্রেজেন্ট কোন সাবজেক্টের উপরে করছি অল ওয়ার্ল্ডের মধ্যে। সেখান থেকে হঠাৎ করে আমার মনে আসলো যে মম সিনেমাতে দেখেছিলাম যে আপেলের বীজে সাইনাইড থাকে এবং সেটা খুব মারাত্মক, এবং সেখান থেকে মৃত্যু অবধি ঘটে। তাই? হ্যাঁ, মম সিনেমা তুমি দেখবে, দর্শকদেরও বলছি যদি কেউ মিস করে যান অবশ্যই দেখবেন মম সিনেমাটা। সেখানে অ্যাপেল সিডস অর্থাৎ আপেলের বীজ দিয়ে কিভাবে একজন মানুষকে মারা হচ্ছে। তো আমরা গোটা আপেল বাচ্চাদের হাতে তুলে দিই সাধারণভাবেই, বাচ্চারা কেন আমরাও খাই, এবং একটা দুটো বীজ অনেক সময় চিবিয়ে আমরা খেয়ে নিই, মাথাতেই থাকে। এবং এটা নিয়ে যখন আমি একটু রিসার্চ শুরু করলাম বা পড়াশোনা শুরু করলাম, স্টাডি করে দেখলাম যে প্রত্যেক বছর এই অসতর্কতার কারণে সমগ্র পৃথিবীতে প্রায় 300-র উপরে মানুষ মারা যায়। এই কারণে অ্যাপেল সিডস এর যে পয়জনস থাকে এর কারণে। তো আমার মনে হলো যে এটাকে যদি আমি কোনো রকম ভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের একটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি তখন গুগলে সার্চ করি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে যখন সার্চ করি তখন দেখতে পাই যে 18 বছর আগে পোল্যান্ড থেকে একজন মাত্র 420 ফুট একটা মালা তৈরি করেছিলেন উনি, মাত্র 420 ফুট, যে মালাটা ছিল আপেলের বীজ দিয়ে তৈরি করা হয়েছিল, এবং সেটা মালা গাঁথা খুব রিস্কের ব্যাপার, সাধারণভাবে একটা পয়জন নিয়ে কাজ করা। তো গভর্নমেন্টের পারমিশন ছাড়া সেটা কখনো সম্ভব নয়, কারণ আমি যদি বাড়িতে হিউজ পরিমাণে আপেলের বীজ সংরক্ষণ করতে থাকি তাহলে রীতিমতো অ্যারেস্ট হয়ে যেতে পারি, যেহেতু এটা পয়জন। যেখানে 10টা আপেলের বীজ একত্রিত করে কাউকে যদি খাইয়ে দেওয়া যায় স্পট ডেট হয়ে যেতে পারে।
মারাত্মক একটা ব্যাপার। একটা শিশু যখন আপেল খাচ্ছে, একটা বা দুটো বীজ যখন সে অসতর্কভাবে খেয়ে নিচ্ছে চিবিয়ে, তার স্টমাকে গিয়ে ব্রেনের উপর প্রভাব পড়ছে, ব্রেনের গ্রোথকে রোধ করে দিচ্ছে। হ্যাঁ, মৃত্যু হচ্ছে না খুব সামান্য বলে, কিন্তু সেটা যদি কোয়ান্টিটিটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে মারাত্মক ক্ষতি হবে। এবং এটা যদি নিয়মিত হতে থাকে, একটা শিশু যদি একটা দুটো করে বীজ খেতে থাকে, তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু তার মারাত্মক ক্ষতি হবে। তুমি কালেক্ট করলে কি করে এত? কোথা থেকে কালেক্ট করেছি, কিভাবে কালেক্ট করেছি সেটা বলবো না, যেহেতু বিষের ব্যাপার, আচ্ছা। পয়জনের ব্যাপার। বর্তমান সময়ে অনেকেই অনেক দুষ্টু অভিসন্ধি থাকতেই পারে, তাই সেসবের দিকে যাচ্ছি না। তবে আচ্ছা। গভর্নমেন্ট আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিল। আচ্ছা। 12.5 কিলো আপেলের বীজ কালেক্ট করেছিলাম এবং বাপরে। 84 দিন, প্রত্যেক দিন প্রায় 18 ঘন্টার কাছাকাছি কাজ করেছিলাম। ভীষণভাবে আমি একটা সিস্টেম মেনটেন করতাম। দেখা যেত নিডল থাকতো, মানে সূচ থাকতো প্রায় 22টা সূচ রেখে দিতাম। প্রত্যেকটা সূচ ঘড়ি ধরে 5 মিনিটের বেশি কাজ করতাম না, কারণ সূচের ডগাটা পয়জন হয়ে যাবে। এবং সেটা যদি খুব তখন আমার, হ্যাঁ, ভীষণ একটা রিস্ক। এবং অনেকবার আমার হাতে ফুটেও গেছে, এবং সে যে কি যন্ত্রণা, সেসব প্রসঙ্গ মানে অনেক দীর্ঘায়িত হবে। তো 5 মিনিট কাজ করার পর আবার চেঞ্জ করে নেওয়া হতো সেগুলোকে, সেই সূচগুলোকে পরবর্তীতে আবার শুদ্ধ করা হতো বিভিন্ন পড়াশোনা করে রীতিমতো কাজ হ্যাঁ। এবং ডাক্তার আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের যিনি সুপার ছিলেন, জয়ন্ত বিশ্বাস মহাশয় স্যার, একদিন দুদিন পর পর আমার বাড়িতে আসতেন আমার হেলথ চেক আপের জন্য। আচ্ছা। আর সেতু পরিবার একটা স্বেচ্ছাসেবী সংস্থা ছিল, তারা সবসময় আমার পাশে ছিল, তারা কাজ করেছে। আপামর শান্তিপুরবাসী তো ছিলই, এবং প্রশাসন তো ছিলই, পুলিশ স্টেশন থেকে শুরু করে এসডিপি অফিস, সবাই ইয়েতে ছিল। তো এই আপেলের বীজ 84 দিন পর যেটা জাজমেন্ট হলো, 1742 ফুট লম্বা, যেটা 420 ফুট লম্বা একটা রেকর্ড ছিল। 1742 ফুট লম্বা এই নামের এই যে অ্যাপেল সিডসের যে মালাটা, এর নাম দিয়েছিলাম বিষের মালা। এবং এই বার্তাই ছিল, এই হেলথ অ্যাওয়ারনেস বার্তাটাকে সামনে রেখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জন করতে সমর্থ হয়। এটা 2019। আচ্ছা। 2020 মনে রাখার বছর। আমার জীবনের বোধহয় এটা সেরা কাজ, আমি যে কাজই করি না কেন, আমি মনে করি। তার মানে 2020 তোমার জন্য সেরা বছর? হ্যাঁ, সেরা বছর আমি মনে করি। কারণ যে ধর্মেরই হই না কেন, যে রাজনৈতিক দলের মতাদর্শে অনুপ্রাণিত হই না কেন, আমার মনে হয় যে দেশপ্রীতি, রাষ্ট্রপ্রীতি, দেশমাতৃকাকে আরাধনা করা বা ভক্তি প্রেরণ করা, এর থেকে বড় কিছু হতে পারে না। তো বিভিন্ন সময় ঠান্ডা যুদ্ধ আমাদের ভারতবর্ষের সঙ্গে লেগেই থাকে, ভারত চীন, ভারত পাকিস্তান। পোয়ালামাতে যে আমরা বীর সৈন্যদেরকে হারিয়েছি, এই বিক্ষিপ্ত এইসব অপ্রিয় ঘটনাগুলো না আমাকে ভীষণভাবে আলোড়িত করেছিল। আমার মনে হয়েছিল যে এবার দেশের জন্য একটা কিছু কাজ করব। আর যে এই যে যুদ্ধ একটা বার্তা, যুদ্ধ নয় শান্তি চাই, একটা বৃহৎ একটা বার্তা। যুদ্ধ বাদলে যে দেশেরই সৈন্য মারা যাক না কেন, সেটা কখনোই প্রত্যাশিত নয়। আজকে ভারত চীন যুদ্ধ হচ্ছে, ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, সেখানে হয়তো আমাদের প্রিয় সৈন্যরা সেখানে শহীদ হচ্ছেন বা অন্য দেশেরই শহীদ হচ্ছেন, সেটা কখনোই কাম্য নয়। এবং এদের শহীদ হওয়ার পেছনে কারণটা হচ্ছে বারুদ, গান পাউডার। যুদ্ধ মানেই তো সেই যে মরণাস্ত্র ব্যবহার করা হয়। তা আমার মনে হয়েছিল বারুদ নিয়ে কাজ করব, কিন্তু বারুদ নিয়ে কাজ করা তো অতটা ইজি নয়। নিজের একটা সিকিউর একটা সেফটি জোনের মধ্যে দিয়ে কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম যে দেশলাইয়ের কাঠিতে তো বারুদ থাকে, অর্থাৎ দেশলাইয়ের কাঠিটা আমি ওই কারণে নির্বাচিত করেছিলাম। মজার বিষয় হচ্ছে, দেশলাইয়ের কাঠি নিয়ে কি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে যখন আমি সার্চ করি, তখন দেখতে পাই ইরান থেকে ইউনেস্কোর সেক্রেটারির তত্ত্বাবধানে ইউনেস্কোর একটা রেকর্ড রয়েছে। ইউনেস্কো লোগো তৈরি করা হয়েছিল এবং বার্তা ছিল যুদ্ধ নয় শান্তি চাই। ওয়ার্ল্ড পিস ডেতে করা হয়েছিল, ইউনেস্কো সেক্রেটারি করেছিলেন এবং সেটা ইউনেস্কোর তত্ত্বাবধানে হয়েছিল। ইউনেস্কোর রেকর্ড। এতদিন আমি আমেরিকার রেকর্ড ব্রেক করেছি, আমি পোল্যান্ডের রেকর্ড ব্রেক করেছি, কিন্তু এই রেকর্ডটা ইউনেস্কোর রেকর্ড ব্রেক হবে। এটা আমাকে, এবং প্রথমে যতটা সহজ ভেবেছিলাম, পরে গিয়ে দেখলাম না, সহজ নয়। সহজ হলে তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তো কখনোই সম্ভব নয়, অবশ্যই টাফ। কিন্তু এটা আমার ভাবনার অতীত হয়ে দাঁড়ালো যখন আমি কাজটা শুরু করতে গেলাম।
কারণ আমার ভাবনা এটা ছিল যে এক একটা দেশলাইয়ের কাঠি, ম্যাচস্টিক এক একজন সৈন্যের প্রতিরূপ। তাই কখনোই আমি কোনো দেশলাই কাঠিকে শোয়াবো না, কোনো দেশলাই কাঠি ভাঙা ব্যবহার করব না, কোনো দেশলাইয়ের কাঠি বাঁকা ব্যবহার করব না। প্রত্যেকটা দেশলাইয়ের কাঠিকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখবো। অর্থাৎ আমার দেশের সৈন্য বা যে কোনো দেশের সৈন্য তাদের দেশের জন্য দণ্ডায়মান, সবসময় সম্মানের সঙ্গে, দেশকে তারা সম্মানের সঙ্গে সবসময় রিপ্রেজেন্ট করছে। তো যে কারণে দাঁড় করিয়ে রাখা, একটা দেশলাই কাঠি শুইয়ে রাখা খুব সহজ, কিন্তু দেশলাই কাঠিটাকে দাঁড় করিয়ে রাখা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো এবং প্রত্যেকটা দেশলাই কাঠির সঙ্গে আর একটা দেশলাই কাঠি স্পর্শ করে থাকবে। আচ্ছা, বার্তাটা এইটাই যে একটা সৈন্যের গায়ে হাত দিলে বা একজন ভারতবাসী বা ভারতীয় সৈন্যের গায়ে হাত দিলে বা যে দেশেরই হোক না কেন সৈন্যের গায়ে হাত দিলে সেই দেশ গর্জে উঠবে। দেশলাইয়ের কাঠির যে শিল্পটা তৈরি করা হয়েছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা স্পর্শ করে রয়েছে। একটা দেশলাই কাঠি যদি জ্বলে ওঠে একসঙ্গে জ্বলে উঠবে। ইউনেস্কোর রেকর্ড ছিল 1,36,900 সামথিং এরকম, সেখানে 2,37,227টা দেশলাইয়ের কাঠি আমি ব্যবহার করেছিলাম। প্রত্যেকদিন প্রায় 18 থেকে 20 ঘন্টার কাছাকাছি কাজ করতে হয়েছে। যে কথাগুলো বলছি আপনারা গুগলে গিয়ে সার্চ করে ডিটেলস আরো পেয়ে যাবেন। অবশ্যই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে আরো ডিটেলস লেখা রয়েছে। আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে, টেলিগ্রাফ থেকে শুরু করে, টাইমস অফ ইন্ডিয়া, প্রচুর প্রচুর আর্টিকেলস পাবেন, আরো ডিটেলস আপনারা জানতে পারবেন। আর কেউ নিশ্চয়ই আজকের এই পডকাস্টটা দেখার পরে অনুপ্রাণিত হবেন যে কি করে নতুন নতুন সাবজেক্ট নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করবেন। অবশ্যই যোগাযোগ তো আমাদের সঙ্গে করতেই পারেন, সেদিক থেকে সহযোগিতা তো অবশ্যই করব, কারণ দেশের সম্মান জড়িয়ে রয়েছে। হ্যাঁ, সাবজেক্টের মধ্যে ফিরে আসি। এই দেশলাইয়ের কাঠিগুলোকে সাজিয়ে আমাদের ভারতবর্ষের সব থেকে সম্মানের যে স্মৃতিসৌধ দিল্লিতে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি, তার প্রতিকৃতি তৈরি করা হয়। তুমি আমাদের বাংলার গর্ব তথা ভারতবাসীর গর্ব। না, আমি গর্বিত যে আমি এমন একটা কাজ করেছি যে কাজ নিয়ে ভারতবাসী গর্বিত। একদম। এই যে দেশের প্রতি তোমার ভালোবাসা, দেশকে শ্রদ্ধা জানানো, প্লাস এই সমাজ কল্যাণমূলক কাজ, এটাতে তো নিশ্চয়ই তোমাকে কেউ ইন্সপায়ার করেছে। সেই বিষয়ে যদি তুমি একটু কিছু বলো আমাদেরকে। আমি খুব ভীষণ নিজেকে গর্বিত বলে এই কারণে মনে করি যে আমাকে সবাই ভক্ত ভানু বলে ডাকে বা সেই পরিচিতি আমি পেয়েছি। তো এই যে নিজের নামের সঙ্গে ভক্ত ভানু, এই মহান একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ অভিনেতা, শুধু অভিনেতা বললে ভুল হবে, উনি একজন স্বাধীনতা সংগ্রামী। বিনয় বাদল দীনেশ যে রিভলভার ব্যবহার করেছিলেন স্বাধীনতা সংগ্রামে, উল্লেখযোগ্য যে ইতিহাস রয়েছে, সেখানে ভানুবাবু তিনি যেহেতু ছোট ছিলেন এবং তাকে সাধারণত ইংরেজরা অতটা সন্দেহ করতেন না, তাই নানান রকম পন্থা, ঠিক কখনো বইয়ের মধ্যে, কখনো টিফিন কারির ভেতরে উনি রিভলভার, বিভিন্ন আগ্নেয়াস্ত্র বিপ্লবীদের ডেরায়, বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন। আমি আরো বেশি জেনেছি যে ভানুবাবু যেখানে থাকতেন, বাংলাদেশের বিক্রমপুর, ঢাকা শহরের বিক্রমপুর, এই ভাষা সম্পর্কে আয়ত্ত করার জন্য, আর উনি যে ধরনের ভাষাটা ব্যবহার করেছেন অ্যাকচুয়ালি কিন্তু এটা কোনো অঞ্চলের ভাষা সেইভাবে নয়, সঠিক ভাষা নয়, এটা ভানুবাবুর নিজস্ব সৃষ্টি একটা ভাষা। এটা নিয়ে যখন আমি চর্চা করার জন্য বাংলাদেশে গিয়ে দীর্ঘদিন ধরে ছিলাম, সেখানে বুড়িগঙ্গা নদীর তীরে, ওখানে থেকে বিভিন্ন ধরনের ইতিহাস মিথ যেগুলো হয়ে রয়েছে বা বিভিন্ন পত্রপত্রিকায় ওখানকার স্থানীয় যারা পুরনো রয়েছেন তাদের কাছ থেকে শোনা যে কিভাবে ভানুবাবু বুড়িগঙ্গা নদীর তীরে সেখানে বিপ্লবীদেরকে সহযোগিতা করতেন। নিষিদ্ধ যেসব পত্রিকাগুলো ছিল সেইগুলোকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করতেন। তো স্বাভাবিকভাবেই এই দেশপ্রীতি, দেশের প্রতি ভালোবাসা, সমাজের হিতৈষী ভাবনা চিন্তা হয়তো সেখান থেকেই এসছে নিজের অবচরেই। তুমি যেটা বললে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে ভাষা, সেটা কোনো নির্দিষ্ট জায়গার নয়, কারণ আমরা সবাই জানি যে উনি ঢাকার মানুষ, উনি হয়তো সেখানকার ভাষাতেই কথা বলেন। তো সেটা একটু তুমি যদি শেয়ার করো, মানে সেই বিষয়টা।
হ্যাঁ, ভানুবাবুকে নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করতে গিয়ে যেটা আমি বললাম যে সাধারণত বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে গিয়ে আমি যে ভাষাটা ওখান থেকে পেয়েছি, ভানুবাবুর যে কৌতুক নকশাগুলো ক্যাসেটের, সেই কৌতুক নকশা যেগুলো আমরা সাধারণত শুনি বা সিনেমায় উনি যে ভাষায় উনি কথা বলেছেন, ঢাকার বিক্রমপুরের ভাষা কিন্তু হুবহু উনি ব্যবহার করেননি। এর একটা জলজান্ত প্রমাণ হচ্ছে ঢাকার গারোয়ান ওনার প্রথম কৌতুক নকশা, যেখানে চিন্ময় রায় অভিনয় করেছিলেন, ইউটিউবে অ্যাভেলেবল। তো সেই ঢাকার গারোয়ান কৌতুক নকশা যদি আমরা শুনি তাহলে সেই ভাষা কিন্তু বুঝতেই পারবো না, 99% মানুষ বুঝতে পারবে না। তো ভানুবাবু প্রথম যখন এই কৌতুক নকশা নিয়ে এসেছিলেন, যখন দেখলেন যে শ্রোতারা বুঝতে পারছেন না, উনি তখন সহজ করার জন্য কলকাতার শুদ্ধ ভাষা আর বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের ভাষা মিক্সড করলেন নিজের একটা নিজস্ব থিওরিতে। আচ্ছা, যে থিওরিটা দীর্ঘ 15 বছরের চর্চায় আমি কিছুটা হলেও হয়তো আয়ত্ত করতে পেরেছি। তো এই থিওরির অনুযায়ী উনি তারপরে এই পরবর্তীতে কৌতুক নকশাগুলো নিয়ে আসলেন। যে কারণেই তুমি দেখবে সহেলি যে আমরা ভানুবাবুর যে কৌতুক নকশাগুলো শুনে খুব সহজে বুঝতে পারি। কোনো বাঙাল ভাষা বুঝতে কিন্তু আমাদের অসুবিধা হয় না, কিন্তু ঢাকার তুমি অরিজিনাল যে বিক্রমপুরের ভাষা, সেই ভাষা শুনলে কিন্তু সহজে তুমি বুঝতে পারবো না। ঠিক এই যে সহজবোধ্য এবং হাস্য রসাত্মক এই বিষয়টা ভানুবাবুর পক্ষেই সম্ভব হয়েছিল, যে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে একটা ভাষার বিবর্তন ঘটে, কিন্তু ভানুবাবু এমন একজন মানুষ যিনি মুহূর্তের মধ্যে একটা ভাষা সৃষ্টি করেছিলেন, কলকাতার ভাষা এবং বিক্রমপুরের ঢাকার ভাষার মিশ্রণটা ঘটিয়ে নিজের মতন করে, যে কারণে এত হাস্যরসাত্মক, এত সহজবোধ্য, একদম, যাতে মানুষ একদম সহজে বুঝতে পারে তার ভাষা। আড্ডা সেশনের পরের ধাপ গ্রিন রুমে চলে যাচ্ছি। গ্রিন রুম এমন একটা জায়গা যেখানে হয়তো আর্টিস্টরা এসে অপেক্ষা করে স্টেজে ওঠার জন্য। তো আমি তোমাকে বলবো, গ্রিন রুমে তুমি ওয়েট করছো, তোমার সামনে আয়না, লাইট। সেই সময় আমি তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি মফস্বলের ছেলে, সেখানে তোমার পরিবার নিম্ন মধ্যবিত্ত, তুমি সেটা জানিয়েছো আমাদের শুরুতেই। সেখান থেকে তিনবার গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তোমার নাম। জার্নিটা অবশ্যই সহজ ছিল না। তো এই যে জার্নির মধ্যে দিয়ে তুমি গিয়েছো, কোনো আক্ষেপ আছে? না, কোনো প্রত্যাশা তো কোনোদিনই ছিল না, তাই আক্ষেপ থাকার কথাও নাই। ওই যে প্রথমেই বললাম যে আমি স্রোতে গা ভাসিয়েছি, যখন যেটা ভালো লাগে তখন সেটা করি, এবং অবশ্যই সেটা সমাজের জন্য হিতৈষী হবে। অন্যের ভালো লাগা, অন্যের জন্য ভালো কিছু একটা বার্তা বহন করবে, সেখানেই আমার আনন্দ। তাই বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে নিজেকে আবিষ্কার করেছি, আনন্দ পেয়েছি সেই কাজগুলো করে, তাই কোনো আক্ষেপ নেই। প্রত্যাশা থাকলেই আক্ষেপ আসে। এই যে কাজগুলো করেছো, এগুলো সহজ কাজ তো নয়। এটার জন্য যেমন মনোবল প্রয়োজন, তেমন কিন্তু ফিনান্সিয়াল দিকটাও অনেকটা ইম্পর্টেন্ট, কারণ সেটা ছাড়া হয়তো কিছুই হয় না। মানে এক পা বেরোলেই টাকা পয়সার প্রয়োজন। তো ফান্ডিং, যে নিশ্চয়ই ফান্ডিং আছে এটার মধ্যে, এইগুলোতে ইনিশিয়াল লেভেলে কোনো সমস্যা নিশ্চয়ই দেখা দিয়েছিল, সেগুলো কিভাবে ওভারকাম করলে? সমস্যা তো প্রতিটা পদক্ষেপেই সমস্যা এসেছে, বিশেষ করে প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সমস্যা আসে, এবং আসাটাই স্বাভাবিক। যে কেউ আমাকে ইনভেস্ট কেন করবে বা স্পন্সর কেন করবে আমার জন্য, কারণ আমি তো প্রুভ করতে পারিনি যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মতো একটা শিরোপা অর্জন করতে সমর্থ হব, যেখানে 10 বার 15 বার সারা জীবন লাগিয়ে দেয় একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য অনেকেই, এবং ফেলিওরটাই বেশি হয়। সেখানে একটা অ্যাটেম্পটেই সাকসেস হওয়া। প্রথম বিষয়টা হচ্ছে, আমি প্রথমে এমন একটা সাবজেক্ট চুজ করেছিলাম যেটা খরচা একদমই নেই, যে রেকর্ডটা করতে মাত্র 520 টাকা খরচা হয়েছিল আমার। একটা 520 টাকার মধ্যে আমি পৃথিবীর সব থেকে বড় একটা চেন তৈরি করেছিলাম, মেটালের চেন। তো হ্যাঁ, জাজমেন্ট প্রক্রিয়ার জন্য একটা ইভেন্ট করতে হয়, সেই ইভেন্টে একটু ব্যয় সাপেক্ষ স্বাভাবিকভাবে, খুব সামান্য আয়োজনের মধ্যে দিয়েই করেছিলাম। এবং সেখানে আমার যে স্থানীয় যারা, এই যে বললাম সেতু পরিবার বা অন্যান্য যেসব উচ্চবিত্ত
সমাজসেবী যারা রয়েছেন আমার পাশে এসে তারা দাঁড়িয়েছিলেন প্রথম দিকটাই। এবং প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাওয়ার পরে আমাকে আর কষ্ট করতে হয়নি। সার্বিকভাবে গভর্নমেন্ট থেকে শুরু করে সকলেই তখন আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফোর্স করেছে আমি যেন আরো নতুন কাজ করি। এই যে 3টে করে আমি থেমে গেছি, প্রতিনিয়ত আমাকে ফোর্স করা হচ্ছে নতুন কিছু করার জন্য, নতুন কিছু করার জন্য। করতেই পারি, কিন্তু করছি না একটাই কারণে, ওই যে বললাম যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করার জন্য আমার কাজটা করা ঠিক নয়। তাছাড়া হ্যাট্রিক তো হয়ে গেছে। হ্যাট্রিক হয়েছে, সে 10টা 20টা করবো, 25টা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে সার্টিফিকেট ঘরে ঝুলিয়ে রাখবো, প্রচুর পেপারে ছবি উঠছেই, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি সমগ্র পৃথিবীতে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছি, অতএব এমন কোন সাবজেক্ট হওয়া উচিত যে সাবজেক্টের মধ্যে দিয়ে আমার দেশ সম্মানিত হবে। একদম একদম, সেটা অলরেডি হয়ে গেছে করা, অলরেডি হয়ে গেছে, আমি থেমে রয়েছে। আগামী দিনে অবশ্যই ইচ্ছে আছে, অবশ্যই হয়তো তোমাকে আমরা আবার পাবো। আমি একটা কথা জিজ্ঞেস করি, এটা আমার একদম ব্যক্তিগত প্রশ্ন। ছোট থেকে এটা মনে হতো যে যারা কমেডিয়ান, যারা সব সময় আমাদেরকে হাসায়, তারা হয়তো নিজের লাইফেও এরকম ভাবে সবসময় হাসতে থাকে, এটা এখনো মনে হয় আর কি। তো বড় হয়েছি যখন, তখন বুঝতে শিখেছি যে না, এটা আলাদা হয় না। তো আমি জানতে চাইবো যে এরকম কোনোদিন হয়েছে যে পারফরমেন্সের সময় মানুষকে তো হাসাতেই হয়েছে, কিন্তু দিনটা হয়তো তোমার জন্য খুব কঠিন ছিল, হয়তো তোমার মধ্যে সেই মানে হাসিটা আনাটাও অনেকটা বেশি কষ্টকর ছিল, এরকম কোনো দিনের একটা যদি এক্সপিরিয়েন্স শেয়ার করো। সেই সব দিন তো প্রচুর আছে, সেগুলোকে ভুলতে চাই না, কারণ সেগুলো যদি ভুলে যাই তাহলে এগিয়ে যেতে পারবো না। এগিয়ে যাওয়া আমার জন্য এটাই আমি বলবো, যেহেতু আমার কোনো প্রত্যাশা নেই, অতএব মনে হতেই পারে যে এগিয়ে যাওয়ার শব্দটা কেন বললাম। প্রথম কথা, আমার কোনো ডেস্টিনেশন নেই আমি মনে করি। কেন ডেস্টিনেশন নেই? আমি যদি একটা দৌড় প্রতিযোগিতায় ট্র্যাকে দাঁড়াই, আমার টার্গেট যদি থাকে লাস্টের ওই লাল ফিতে, তাহলে সেখানটায় আমি স্পর্শ করব, হয়তো আমি চ্যাম্পিয়ন হব, কিন্তু আমি সেখানটায় গিয়ে দাঁড়িয়ে যাব। আর যদি আমার টার্গেট না থাকে, যদি আমার এই দৃঢ় সংকল্প হয় যে আমি এগিয়েই যাব এবং সেরাটা দিয়ে এগোবো, তাহলে ক্রমশ আমি এগিয়েই যাওয়ার চেষ্টা করব, কোথাও গিয়ে থামার কিছু নেই। তাই শুরুটা তো একটু সবসময়, যে কোনো অভিনেতা হোক, সে তিনি কমেডিয়ান হোক আর যে কোনো ধরনেরই অভিনয় করুক না কেন, স্বাভাবিকভাবেই হেমন্ত মুখার্জির একটা গান আছে না, একদিনে তো হয়নি ওগো তোমাদের এই হেমন্ত, তো স্বাভাবিক এটাই, একদিনে আজকে ভক্তভানু তো হয়ে উঠিনি। সেদিনের সেই শিক্ষাগুলো, সেটাই তো ভুল যেটা থেকে আমরা শিক্ষা নিই, আর সেটা তো ভুল নয় যেটা থেকে আমরা শিক্ষা নিতে পারি না। তাই সেই সব ভুলগুলো বা অন্যরা ভুল করেছে আমার প্রতি, সেই ভুলের জন্য আমি যে শিক্ষাগুলো পেয়েছি আমার কাছে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমার আগামী দিনের পাথেয়। একদম। অনেকক্ষণ গল্প করলাম, এরপরে একটুখানি তোমার সাথে গেম খেলে নেব। চারটে প্রশ্ন করব তোমাকে, তুমি তার অ্যান্সার করবে আমাদেরকে। প্রথম প্রশ্ন, তোমার হাতে একটা বুম দিলাম, তোমাকে বললাম তুমি রিপোর্টার, তুমি এই মুহূর্তে কাকে প্রশ্ন করতে চাও এবং প্রশ্নটা কি হবে? খুব জটিল প্রশ্ন, কি প্রশ্ন করব সেটাই এখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন সূচক হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলে তো আমি আমার আরাধ্য গুরুদেব, ওনাকেই প্রশ্ন করতাম যে কেন আগে চলে গেলেন। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাকে এই মুহূর্তে আমরা যে যে প্রফেশনে দেখছি সেগুলোতে যদি না দেখতে পেতাম, কিসে দেখতে পেতাম? আমি তো নির্দিষ্ট কোনো প্রফেশনে নেই, যখন যেটা ভালো লাগে সেটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দিলে কি হবে? না, আমি তো ঘুরে ঘুরেই বেড়াই। প্রথম জীবনটা শুরু হয়েছিল চ্যাপলিনের বিভিন্ন কার্যকলাপ নিয়ে, পরবর্তীতে আমি শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর অনুকরণ করে কাজ শুরু করলাম। যখন যেটা ভালো লেগেছে তখন সেটা ঘুরে ঘুরেই তো করেছি। এখনো ভালো লাগা লিস্ট নিশ্চয়ই এত কিছু যদি না হতো তাহলে কি হতাম সেটা জানি না, কিছু একটা তো হতামই। আচ্ছা, পরিশ্রমী বিবেকবান একজন মানুষ হতে চাই শেষ পর্যন্ত, এটা জানি, তার মধ্যে থাকলেই যথেষ্ট। আচ্ছা,
3 নম্বর প্রশ্ন, তোমাকে 3টি ইমোশন দিচ্ছি, তুমি তোমার গুরুদেবের মতন করে তার ডায়ালেক্টে আমাদেরকে এক একটা ইমোশনে এক একটা কথা শোনাবে। এই তো তোমার কথা শুনে আমি কেমন একটা ইমোশন। প্রেম, দুঃখ, হ্যাঁ, আনন্দ। দেখো প্রতিটা সময় মুহূর্তে মুহূর্তে আমি প্রেমে পড়ি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। খুব ভালো। আর দুঃখ পেতে ভালো লাগে না, সবসময় আনন্দে থাকতে চাই, অপরকে আনন্দে রাখতেও চাই। গুরুদেবের কোনো সংলাপ। এই 3টি ইমোশনে। 3টি ইমোশনে ওনাকে তো ছোঁয়া কখনো সম্ভব নয়, আমি চেষ্টা করি ওনার কৌতুক নকশাগুলো পরিবেশন করার। যদি রাগের কথা যদি বলতে হয়, তাহলে একটা কৌতুক নকশা আছে না, কর্তা বনাম গিন্নি, শেষবারের মতো জিগাইতে আসি, 1 কাপ চা পাওন যাইব কি যাইব না, আমার ঘন্টা ধরে তো বলছি দিচ্ছি। তো এটা কৌতুক নকশায় ওনার একটা রাগ প্রকাশ পেয়েছিল। প্রেম তো অনেক ধরনেরই হয়, সেক্ষেত্রে বাৎসল্য প্রেমও চলে আসে। ঢাকা শহর থেকে যখন কলকাতা শহরে আসছেন উনি কৌতুক নকশার আঙ্গিকে, ওনার দিদি যখন ওনাকে বললেন খাড়া 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 চন্দনের ফোঁটাটা দিয়ে লই, খুব ভালোই যোগাযোগ হয়েছে। গুরুদেব অহন আমাকে গুরু ভাই বাদলের বাড়িতেই আছেন, ওরে আর গুরুদেবরে চিঠি দিছি, চাকরি তোর একটা ওই বই, এই যে পকেটে ঠিকানা রাখলাম, মনে রাখিস অশ্বিনী দত্ত রোড, বালিগঞ্জ। আর হ্যাঁ, কথাটা না একটু কম কবি, যত পারবি কমন বাদ দিবি। ভানুবাবু তখন সেই দিদির প্রতি বাৎসল্য প্রেমেই উনি বলেছিলেন, আরে না না দিদি, তুমি একদম চিন্তা কইরো না, প্রথমবার আমি যখন তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম কথা কম কইতে কইছিলাম, আমি তো কথাই কই নাই, তোমার শ্বশুর বাড়ির লোকেরা ভাবছিল আমি নাকি বোবা। না না, কি যেন উল্টা পাল্টা বলেছিস। না না, কিচ্ছু উল্টা পাল্টা কই নাই, শুধু একজনে জিগাইছিল চন্দন সর্ষিত অর্থ কি, আমি কইছিলাম কপালে চন্দন দিলে শুকাইয়া গেলে পর সর সর করে না, বেবাকে আইসা পালাই লই তৈল কথা, দাও দাও পায়ের দুলা দাও। এটাও এক ধরনের প্রেমই একদম। আর আরেকটা কি বললে? দুঃখ। দুঃখ দুঃখ হ্যাঁ, ওনার দুঃখগুলো না হাসির ছলে উনি প্রকাশ করেছেন। একটা শুনি। এটা নিয়ে 2খান কথা আছে। ভানু এলো কলকাতায়, চাকরির খুব অনটন, গুরুদেব ওনাকে কর্নেল চ্যাটার্জির কাছে পাঠিয়েছেন। তো কর্নেল চ্যাটার্জির কাছে গিয়ে যাওয়ার পরে উনি চাকরির যখন কথাবার্তা চলছেন, উনি তখন বলেছিলেন যে দেখেন, যুদ্ধে যাইতে আমার কোনো আপত্তি আসছিল না, কিন্তু যুদ্ধে যদি আমি মরি আমার বডি থাকবো কই, মাটির ওপরে নাকি মাটির তলে? যদি মাটির ওপরে থাকে কোনো কথা নাই, আর যদি মাটির তলে থাকে তাইলে 2খান কথা আছে। তো এই যে যুদ্ধে মরলে কতটা প্যাথেটিক একটা ব্যাপার না, উনি কিন্তু খুব দুঃখের সঙ্গে হাস্যরসের মধ্যে দিয়েই এটা প্রেরণ করেছিলেন। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এর থেকে বড় দুঃখজনক হয়তো কিছু হতে পারে না, কিন্তু হাস্যকর। আমি তো খুব মজা পেয়েছি, আমি শিওর যে আমার দর্শক বন্ধুরাও খুব মজা পেয়েছে। লাস্ট প্রশ্ন, আমি 4জন মানুষের তোমাকে নাম বলবো, তুমি তোমার নিরিখে তাদেরকে 1 2 3 4 করে নাম্বারিং করো, ঠিক আছে? ভানুবাবু, জহর বাবু, তুলসী বাবু, চিন্ময় বাবু। খুব কঠিন প্রশ্ন, কারণ যে কজনের নাম সহেলি তুমি বললে প্রত্যেকেই দিকপাল অভিনেতা, এক একজন এক এক রকমের ঘোড়া। একদম, কিন্তু এটা নিজেদের দিক থেকে তারা নিজেদের কাছে সেরা। তো অনুপম দা তো কিছুতেই 1 2 3 4 বলছেন না ওনার নিরিখে, তো আমরা সকলকেই 1 নম্বরেই রাখলাম। তো আমরা আমাদের গেমিং সেশনটা এখানেই এন্ড করছি, আমরা আমাদের পরের সেগমেন্ট ফাইনাল কলে চলে যাচ্ছি। আগামী দিনে যারা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের জন্য তৈরি হতে চাইবে, তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো। একটাই কথা বলার, যে আপনার কাজের মধ্যে দিয়ে আপনার দেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন, তাই বিষয়বস্তু নির্বাচন করাটা অত্যন্ত জরুরি, প্রথম কথা।
আর দ্বিতীয় কথা হচ্ছে নিজের উপর অবশ্যই আত্মবিশ্বাস রাখবেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কোনো প্রকারেই ছোটখাটো বিষয় নয়। আত্মবিশ্বাস থাকলে অবশ্যই আপনি পারবেন। আপনি মনে রাখবেন এটাই যে সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে সৃষ্টিকর্তা প্রত্যেককেই মৌলিকতা দিয়ে তৈরি করেছেন, অর্থাৎ আপনার মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে বিশ্বের মধ্যে নিজেকে মৌলিক প্রমাণ করার। অবশ্যই আপনি করবেন, ডিমোটিভেট কখনোই হবেন না। এবং অবশ্যই ওই যে বললাম সাবজেক্ট নির্বাচন অত্যন্ত জরুরি, কারণ আপনি আপনার দেশকে সমগ্র পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করছেন। ভালো যেন একটা বার্তা বহন করে আপনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে দিয়ে। জিজ্ঞাসা করবো যে এইটার তো নিশ্চয়ই একটা প্রসিডিওর আছে, তো এটা খুব সহজ তো জায়গাটা নয় যেখানে ইজি চলে যাওয়া যাবে। তো প্রসিডিওর যদি কেউ জানতে চায় তো সেটা যদি একটু তুমি কিছুটা যদি তুমি শেয়ার করো আমাদের সাথে। এটা একটা দীর্ঘ একটা প্রসেস, এত সহজে শেয়ার করা যায় না, তবুও এক দু কথা যদি তুমি আমাদের দর্শকদেরকে একটু বলো। প্রথমত যে কোনো সাবজেক্ট নিয়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়। কিছু কিছু সাবজেক্ট পরিবেশের ভারসাম্য এবং ভালো দিকের কথা মাথায় রেখে সেগুলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অথরিটি সেগুলোকে বাদ রেখেছে। ম্যানুয়ালি যে কোনো সাবজেক্টেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা সম্ভব। তাই প্রথমে বিষয়বস্তু নির্বাচন করা, তারপর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রোফাইল রেজিস্টার করা এবং তাদের সঙ্গে কমিউনিকেশন করা, অর্থাৎ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের করেসপন্ডেন্স যারা রয়েছেন তাদের সঙ্গে কমিউনিকেশন, আপনি কি করতে চাইছেন সেই সব বিষয়ে তাদেরকে তথ্য প্রেরণ করা এবং তারা যদি সম্মতি দেয় সেই সম্মতি দেওয়ার পর আপনাকে অবশ্যই একটা স্পেসিফিক গাইডলাইন্স প্রেরণ করা হবে। নির্দিষ্ট একটা কিছু নিয়ম প্রত্যেকটা রেকর্ডের জন্য, অর্থাৎ 1000টা রেকর্ডের জন্য 1000 রকমের নিয়ম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তাই আমি এখানে আপনাকে নির্দিষ্ট নিয়ম সেভাবে কখনোই বলতে পারবো না। নির্দিষ্ট আপনার যে সাবজেক্টটা সেই সাবজেক্ট নিয়ে যদি আপনি কখনো আমার সঙ্গে যোগাযোগ করেন অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করব, কারণ আমি চাই যে সমগ্র পৃথিবীর বুকে আপনি যে রেকর্ডটা করবেন তার জন্য আমার দেশও সম্মানিত হচ্ছে, আমিও গর্বিত হব। আশা করি অনেকেরই উপকার হলো তোমার এইটুকু কথা জানতে পেরেও। তো জিজ্ঞাসা করব তোমার আপকামিং কি কি কাজ আসছে, আমরা কি কি কাজ দেখতে পাবো তোমার? এখন একটা ওয়েব সিরিজের শুটিং চলছে এই মুহূর্তে। আচ্ছা। আর আগামী দিনে দুটো সিনেমার শুট হয়ে গেছে, আশা করছি 2025-এই সেটা রিলিজ করবে। এখন দেখা যাক, ওই যে বললাম আমি কখনোই কোনো কাজ নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকি না বা প্রত্যাশা থাকে না, যে কারণে আক্ষেপটা নেই। ভালো লাগার তবে কিছু পছন্দের চরিত্র থাকে। সবাই কমেডিয়ান বা কমেডি চরিত্রের জন্য আমাকে নির্বাচিত বেশিরভাগ করে। টিভি সিরিয়ালে যেখানে অভিনয় করেছি ম্যাক্সিমাম কমেডি চরিত্রের জন্য নির্বাচন করেছে। সিরিয়াস অ্যাক্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। তো তুমি তো বললেই আমাদের এখানে, আশা করি যারা শুনছেন তারা অনুপম দার এই কথাটা নিশ্চয়ই মাথায় রাখবেন। আমি তোমাকে বলবো আমাদের খোয়াইশ বিটিএস এর দর্শকদের যদি তুমি কিছু বলে দাও। নতুন করে তো কিছু বলার নেই, এই এপিসোডটা আপনারা দেখছেন মানে যথারীতি আপনারা সব কিছুই অবগত। এটুকু আমি বলতে পারি যে আমি উপলব্ধি করতে পেরেছি যে এই প্ল্যাটফর্মের বিকল্প এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় কিছু হতে পারে না, যে কারণে আজকে সহেলির সঙ্গে আমি বসে মত বিনিময় করছি আপনাদের সঙ্গে। তাই বলবো সঙ্গে থাকুন সবসময়, আশা করি নিরাশ হবেন না। আগামী দিনে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ভালো কিছু করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই কিছু পাবেন, হতাশ হবেন না এখান থেকে। ও হ্যাঁ, যে কথাটা না বললেই নয়, আপনার পাড়ার অনুষ্ঠান হোক, অর্থাৎ কলকাতার মধ্যে হোক বা পশ্চিমবঙ্গের বাইরে হোক বা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক, আপনার অনুষ্ঠানে যদি সঞ্চালক হিসাবে কিংবা হাস্য কৌতুক শিল্পী হিসাবে যদি আমাকে পেতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন খোয়াইশের মাধ্যমে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি কিন্তু যুক্ত রয়েছি এই প্ল্যাটফর্মে, খুব সহজে যাতে আপনার অনুষ্ঠানে গিয়ে আপনাকে আনন্দ দিতে পারি, সকলের মন জয় করতে পারি। অনেক ধন্যবাদ খোয়াইশ বিটিএস এ আসার জন্য, তোমার মূল্যবান সময় থেকে সময় বার করে তুমি এসছো। বেস্ট খোয়াইশেস ফর ইউর আপকামিং জার্নি। একটা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে তোমার। আজকের এপিসোড আশা করি খুব ভালো লেগেছে, নিশ্চয়ই তুমিও এনজয় করেছো। আমার সাথে ভীষণ এনজয় করেছি এবং থ্যাঙ্কস তো আমি জানাবো, থ্যাঙ্কস জানাবে, কারণ আজকে এখানে
এসে এতটা আনন্দিত। আর অনেক জানেন তো, অনেক মনের কথা না বলা ছিল, যেগুলো আজকে বলতে পারছি ভয়েসের মাধ্যমে, সহেলির মাধ্যমে আপনাদের কাছে। আজকের এপিসোড আমি শেষ করব না, শেষ করবে অনুপমদার পারফরমেন্স দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ ছোট গল্প শুনেছিলাম শেষ হয়েও হয় না শেষ। ঠিক তেমনি কৌতুক সম্রাট ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা কখনো শেষ হয় না। আমি যত অনুষ্ঠান করতে গেছি একটার পর একটা রিকোয়েস্ট আসতেই থাকে, ওই কৌতুক নকশাটা শোনানো হোক, ওই কৌতুক নকশাটা শোনানো হোক। তাই আমার মনে হয় যে একটা ছোট্ট কৌতুক নকশার মধ্যে দিয়েই আজকে বিদায় নিই। একদম। অনেক কথা থেকে যাই, তবে আপাতত দুইখান কথা। এর আগে যে দুইখান কথার একটা লাইন আপনাদেরকে শুনিয়েছিলাম সেটা সম্পূর্ণ করি। ওই যে দিদির কাছ থেকে ঠিকানা নিয়ে ভানুবাবু কলকাতায় আসলেন গুরুদেবের সঙ্গে দেখা করতে। গুরুদেবের সঙ্গে দেখা করতে এসে উনি কিন্তু শুনেছিলেন গুরুদেব ভীষণ ভয়, মানে রাগী মানুষ, তাই সবাই তাকে ভয় পান। গুরুদেবের ঘরের সামনে উনি পায়চারি করছেন, আর সেটা দেখতে পেয়ে গুরুদেব তখন বললেন ওনাকে, কে কে ওখানে, পেন নাম ওই গুরুদেব, আজকে আমি ঢাকার বানু। কথাটা পেন নাম নয়, প্রণাম, একটা রফলা লাগবে। বেম হইয়া গেছে, ভেম নয় ভ্রম, এখানেও একটা রফলা লাগবে। বাবা পেতে কথায় রফলা লাগবে, প্রত্যেক নয় প্রত্যেক, এটাতেও একটা রফলা লাগবে। ব্রেশ ব্রেশ এটাতে আর দিও না, না না দ্রিমু যখন তখন সবকটি দিমু। বেশ 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 তাই দিও। তোমার হাতে ওইটা কি? এইটা একজোড়া স্যান্ডেল, আসনের সময় দিদি কিনা দিছিল। বাবা 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 চমৎকার পাদুকা তো। গুরুদেব আপনার যখন পছন্দ হয়েছে আপনি নেন না, আপনারে দিয়া আমি ধন্য হই। না না তোমার পাদুকা আমি নেব কেন? লোকে যখন জিজ্ঞাসা করবে তোমার পাদুকা কোথায়, তখন কি বলবে? আরে না না কেউ জিজ্ঞাসা করব না, আর একান্তই যদি জিজ্ঞাসা করে কমু কুত্তাই লইয়া গেছে।